শালা, মুখ থেকে কাপড় তুলে ফেললি কেন? এখন তোর পাশায় কয়েকটা লাথি দেই। রাকিব তুরানের রাগকে তেমন পাত্তা না দিয়ে সরাসরি বলল, চুপ কর শালা। ভিপি হয়ে গেছিস জন্য ভেবে বাঁচেছিস না? তোর এসব ভাব অন্য কোথাও দেখাইস, আমাকে সামনে তোর এসব ভাব চলবে না। তুরান গা ঝাড়া দিয়ে শোয়া থেকে উঠে বসল। উপস্থিত সকলের মনোযোগ এখন তুরানকে ঘিরে। তুরান রুক্ষ কিন্তু শান্ত স্বরে বলে, ভিপি হওয়া কোনো ভাবের বিষয় নয়, আর না তো এটা নিয়ে ভাবের কিছু আছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হলেন ছাত্র সংসদের এক মহিমান্বিত এবং মহত্তম পদ, যেখানে নিযুক্ত ব্যক্তির দায়িত্ব শুধুমাত্র শিক্ষার্থীদের সমষ্টিগত স্বার্থ রক্ষা করা নয়, বরং সমগ্র প্রতিষ্ঠানের সুস্থ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার নৈতিক কর্তব্য। এই পদে অধিষ্ঠিত ব্যক্তি প্রশাসনিক সোপান ও বিশ্ববিদ্যালয়ের অন্যত্র অধিষ্ঠিত শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে দক্ষতা ও কৌশলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ছাত্রদের দাবি ও প্রয়োজনীয়তা সুচারুভাবে উপস্থাপন করে। ভিপির দায়িত্ব কেবল ছাত্রদের জন্য নতুন সুবিধা বা প্রোগ্রাম তৈরি করা, ক্যাম্পাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা বা শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং ছাত্র সংসদ ও বিভিন্ন সাংগঠনিক প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় সাধন করে তাদের মধ্যে কার্যকরী সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠা করে। তার সুশৃঙ্খল নেতৃত্বে ছাত্র সমাজের মধ্যে একটি প্রবল ঐক্যবদ্ধতা ও একতাবদ্ধ আন্দোলন সৃষ্টি হয়, যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রগতি সাধনে সহায়ক হয়। ভিপি শুধু ছাত্রদের এবং শিক্ষকদের মধ্যে এক সুদৃঢ় সেতুবন্ধন রচনা করে না, বরং দুই পক্ষের মধ্যে আন্তরিকতা, শ্রদ্ধা এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে এক উন্নত এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠা করে। তার অনুপ্রেরণামূলক নেতৃত্বে সে শিক্ষার্থীদের নানা সমস্যার সঠিক সমাধান প্রদান করে, যেমন শিক্ষাগত অনুপস্থিতি, পরীক্ষার উদ্বেগ, ক্যাম্পাসের নিরাপত্তা ইত্যাদি, যাতে দ্রুত এবং কার্যকরভাবে সংকট মুক্তির পথ সুগম হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্টের পদটি শুধু ছাত্রদের অব্যাহত কল্যাণ নিশ্চিতের ক্ষেত্রেই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ এবং প্রশাসনিক শৃঙ্খলা সুসংহত করতে অতুলনীয় ভূমিকা পালন করে। এই পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি ছাত্র সংসদের পরবর্তী নেতৃত্বের পথ সুগম করে, দূরদৃষ্টি এবং দক্ষতা প্রদর্শন করে ভবিষ্যতের ছাত্র নেতৃত্বে উত্তরণের সোপান প্রবর্তন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখেন। একসাথে কথাগুলো বলে তুরান একটু থামল, সকলের দিকে তাকালো। তারা মনোযোগ শ্রোতার ন্যায় তুরানের কথাগুলো শুনছিল। হঠাৎ তুরান থেমে যাওয়ায় সকলে তার দিকে তাকায়। তুরান আবার বলা শুরু করে, রাকিব, যেটাকে তুই ভাব নিয়ে বলছিস সেটা আসলে ভাবের কোনো বিষয় নয়। এই পদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে, যেগুলো যথাযথ পালন করা চারটিখানি কথা না, অনেক কষ্ট আর হার্ডওয়ার্ক করতে হয়। তাই এসব কথা কখনো বলবি না। রাকিব একটু ইতস্তত করে বলল, আরে আমি তো এমনিই বললাম, তুই দেখি সিরিয়াস হয়ে গেছিস। তুরান রুষ্ট কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা আমার পছন্দ নয়, তুই জানিস সেটা। ক্লাস শেষে ইশারা, ফারিহা, মিম ও নিশি একসাথে ভার্সিটির বটতলায় গোল হয়ে বসে আড্ডা দিতে শুরু করলো। ক্লাস চলাকালীন সময়ে এবং ক্লাসের ফাঁকে মিম নিশির সাথে ফারিহার পরিচয় হয়েছে, আর ইশারা মিম নিশি পূর্ব পরিচিত। মিম ও নিশি খুব মিশুক ধরনের মেয়ে, তাই সহজেই ফারিহার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে। চারজনের প্রাণবন্ত হাসি খুশির মাঝে হঠাৎ করে প্রকৃতির সেখানে উপস্থিত হয়। প্রকৃতিকে ইশারা বাদে কেউই চেনে না। ইশারা প্রকৃতিকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করে, কি অবস্থা, কেমন আছো? তোমাকে ক্লাসে দেখলাম না যে। আছি ভালোই, একটু কাজ ছিল তাই ক্লাসে আসতে পারিনি। ও, বসো এখানে, সবার সাথে পরিচিত হও, আমাদের সাথে আড্ডা দাও। প্রকৃতি ইশারার পাশে বসলো। ইশারা সবার উদ্দেশ্যে বলল, ফারিহা, মিম, নিশি, প্রকৃতি আমাদের অনুষদের ছাত্রী। তোদের তো একটা কথা বলা হয়নি,
কালকে রাস্তায় একটা বখাটে আমার সাথে অশুভতামি করার চেষ্টা করেছিল। প্রকৃতি আমাকে সেই অশুভতার হাত থেকে বাঁচিয়েছে, নয়তো কোনো অঘটন ঘটে যেত। একটু থেমে, আর প্রকৃতি, ওর নাম ফারিহা, ওর নাম নিশি, আর এর নাম মিম। একে একে সবার দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে দিল। প্রকৃতি মুস্কি হেসে বলল। ও আচ্ছা, সবার কথা বলার মাঝে ফারিহা এক মুহূর্তে বলল, তোমরা সবাই আড্ডা দাও, আমার বাসায় ফিরতে হবে। ফিরতে দেরি হলে মা চিন্তা করবেন। এতক্ষণে নিশ্চয়ই অনেক চিন্তা করছেন, অনেকটা দেরি হয়ে গেছে। প্রকৃতি বিস্ময় নিয়ে বলল, এখানেই যেতে চাও? মাত্র এলাম, তোমার সাথে যেভাবে কথা হলো, একটু থেকে যাও। ফারিহা নর্মাল ভাবে বলল, অন্যদিন সময় করে অনেক গল্প হবে, আড্ডা হবে। আর যেতে হবে আমাকে। আচ্ছা যাও, পরে কথা হবে, বাই। সবাই একসাথে ফারিহাকে বিদায় জানালো। ফারিহাও সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। সবাইকে বিদায় জানিয়ে ফারিহা ধীরে ধীরে পথের দিকে পা বাড়ালো। আজ বেশ দেরি হয়ে গিয়েছে, আর মায়ের মনে নিশ্চয়ই গভীর উদ্বেগের সঞ্চার হয়েছে, হয়তো রাগও করছেন। এসব ভাবনা তাকে মাঝে মাঝে অবসন্ন করে তুলছিল। এসব চিন্তা নিয়ে সে চলতে চলতে আচমকাই এক ব্যক্তির সাথে অপ্রত্যাশিত ধাক্কা লাগলো। চোখ মুখ কুঁচকে ভাবলো নিশ্চয়ই সে নিচে পড়ে গেছে, কিন্তু আশ্চর্যভাবে আজ আর সে মাটিতে পতিত হলো না, বরং অনুভব করলো যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরকে ধরে রেখেছে। তার অন্তর্জগতে ঝড় উঠে গেল সামনের ব্যক্তিকে দেখে। সেই ব্যক্তি তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তীক্ষ্ণ ও ক্রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করল, এই মেয়ে, সমস্যা কি আপনার? চোখে দেখতে পারেন না? চশমা ব্যবহার করলেই পারেন। এভাবে দিনে দুপুরে ধাক্কা দেওয়ার মানে কি? নাকি কোনো ছেলে দেখলেই ধাক্কা দেওয়াটা আপনার স্বভাব? কথাগুলো তীক্ষ্ণ শল্কা হয়ে ফারিহার হৃদয়ে বিদ্ধ হয়ে গেল। তার মনে অদ্ভুত আঘাতের সঞ্চার ঘটল, এক অপ্রতিরোধ্য দ্বন্দ্বের সঞ্চার। তার অস্তিত্বকে ঝংকৃত করে দিল। আকাশে মেঘের আনাগোনা, গোমোট বাতাসে অদৃশ্য ভারী ভাব। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি নিঃসন্দেহে সুদর্শন। শ্যামবর্ণ ত্বক, সুউচ্চ গঠন, মুখবয় গোলাকৃতি, তাতে খোঁচা খোঁচা দাড়ি, পরনে শুভ্র টি শার্ট ও কালো ড্রেমিন প্যান্ট। বাঁ হাতের কবজিতে শোভা পাচ্ছে কালো চামড়ার ঘড়ি। তার ঘন কালো চুলগুলো পরিপাটি করে এক পাশে হেলানো। তার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো গভীর টানা টানা চোখজোড়া ও সুচারু ভ্রু। প্রথম দেখাতে এক গভীরভাবে পর্যবেক্ষণের অবকাশ মেলেনি। এই মুহূর্তে ফারিহার চেতনা যেন স্থির, সম্পূর্ণরূপে বন্দী হয়ে আছে সামনে দাঁড়ানো পুরুষটির মাঝে। তার সৌন্দর্য নয়, বরং এক অবর্ণীয় ভয়ে, যা শিকড় গেঁথে বসেছে অন্তরের গভীরে। ঠিক তখনই তীব্র রাগ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে। সেই ক্রুদ্ধ কণ্ঠে ফারিহার সর্বাঙ্গ কেঁপে উঠল। এই মেয়ে, কিছু বললে কোথায় হারিয়ে যান বারবার? ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর স্বভাব আছে নাকি? ফারিহা ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর দেয়, সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি। অনেক দেরি হয়ে গেছে তো, তাই একটু চিন্তায় ছিলাম বাসায় ফেরা নিয়ে, তাই দেখতে পাইনি। আম সরি ভাইয়া। তুরান, যাকে অনেকেই ভয় পায়, আবার কেউ কেউ শ্রদ্ধা করে, যার হিমশীতল দৃষ্টিতে কোনো আবেগের লেশ মাত্র নেই, যার কণ্ঠের কঠোরতার আভাস সবসময় স্পষ্ট। আর তার সাথেই বারবার এসে ধাক্কা খাচ্ছে ফারিহা। ফারিহার আচরণে ফুটে উঠেছে অনুতাপের নম্রতা। ফারিহার উদ্দেশ্যে তুরান কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনাতে পারল না। নাবিল তুরানের হাত ধরে পরিপ্রেক্ষিতে সালাম দিয়ে বলে, ছেড়ে দে তুরান, বাচ্চা মেয়ে, তাই হয়তো এমনটা হয়েছে। নাবিলের হস্তক্ষেপে পরিস্থিতি শীতল হয়ে উঠলেও তুরানের কঠিন বাক্যবাণ ফারিহার প্রতি ছুড়ে দিতে একটুকু কুণ্ঠাবোধ করল না। চোখ থাকতেও কি অন্ধের ন্যায় চলাফেরা করেন? ভবিষ্যতে যেন এমন না হয়, মনে থাকে যেন। ফারিহা নরম স্বরে উত্তর দিল, জি ভাইয়া, মনে থাকবে। ড্রয়িং রুমের সোফায় বসে পত্রিকা পড়ছেন ইভান চৌধুরী। চশমাটা মাঝে মাঝে নাকের ডগায় আসলে বাম হাত দিয়ে চশমার কোনা ঠেলে ঠিক করে দিচ্ছেন। বয়স 52-53 এমন হবে। দেখতে মোটা তাজা, লম্বা গায়ের রং
ধবধবে ফর্সা, দাড়ি এবং চুলের বেশ কিছু জায়গায় পাক ধরেছে। অপরদিকে তিয়াশা চৌধুরী ডাইনিং টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। বয়স 40-এর এপার ওপার, গায়ের রং ফর্সা, মুখের আদল কিছুটা লম্বাটে, পরনে তার আকাশী নীল রঙের শাড়ি, শাড়ির আঁচল খুব সাবধানে কোমরে গুজে রেখেছেন। সেই সাথে টেবিলে একের পর এক খাবার সাজাচ্ছেন। ইভান চৌধুরী ও তিয়াশার চৌধুরীর দুজনের মতোই দেখতে হয়েছে ইশারা। সে দেখতে বাবার মতো কিছুটা, আবার মায়ের মতো কিছুটা। ইশারাকে যদি কেউ শুধু ওর মায়ের সাথে দেখে তাহলে বলবে ওর মায়ের মতো হয়েছে, আবার যদি ওর বাবার সাথে দেখে তাহলে বলবেন ওর বাবার মতো হয়েছে। কিন্তু তুরান যেন বাবা মা দুজনের বিপরীত। না গায়ের রঙে মিল আছে, না মুখের আদলে মিল আছে। বাবা মায়ের সাথে কোনো কিছুতেই মিল খুঁজে পাওয়া যায় না তার। এমনকি ব্যবহারের দিক থেকেও সে তাদের দুজনের বিপরীত। তার পুরো নাম তুরান ওয়াসিম চৌধুরী। ইশারা কিংবা তুরান কেউই চৌধুরীর ট্যাগ লাগায় না। তাদের দুজনেরই পছন্দ না নামের পিছনে চৌধুরী ট্যাগ লাগানো। তাই তো সেদিন ফারিয়ার সাথে পরিচয় হবার সময় ইশারা বলেছিল তার নাম ইশারা জান্নাত। ইশারা নয়তো তার আসল নাম ইশারা চৌধুরী ঈশা। তিয়াশা চৌধুরী ডাইনিং টেবিলের সকলের খাবার সাজাচ্ছেন। এক ফাঁকে একবার এসে ইশারাকেও ডেকে গেছেন, অথচ এখনও মেয়েটার আসার কোনো খবর নেই। এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না। তিনি আবার ইশারার উদ্দেশ্যে হাঁক ছুড়লেন। এই ইশারা, তোমার ফ্রেশ হওয়া এখনো শেষ হয়নি? এদিকে আসো, সেই কখন ডেকে এসেছি, এখনো তুমি রুমে কি করছো? আসছি আম্মু, এই তো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ইশারা চলে আসলো। বলো আম্মু, কি করতে হবে? তোমাকে আপাতত কিছু করতে হবে না, সব রেডি। তুমি গিয়ে তুর্নাকে ডেকে তোলো। আচ্ছা আম্মু। সকালের সূর্যলোক যেন তার নির্লুপ হাতে প্রতিটি উদ্ভিদ ও পুষ্পকে নবরূপে সাজিয়ে তোলে। সকালের প্রকৃতি এক কথায় অনিবার্যনীয়। সকালের ঠান্ডা বাতাসে সৃষ্টির অসীম সৌন্দর্য ছুঁয়ে দেখার ইচ্ছা জাগে। এখন সকাল 7টা। ফারিহা সবেমাত্র ঘুম থেকে জেগেছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হওয়া বাকি। পরপর দুদিন তুরানের সাথে ধাক্কা লাগায় বিষয়টি নিয়ে সে এখনও বেশ চিন্তিত। আপাতত সে সব ভাবনা মাথা থেকে দূরে সরিয়ে সে উঠে পড়ল। এখন ফ্রেশ হওয়ার দরকার, যা হবে পরে দেখা যাবে। সকাল 8টা। ড্রেসিং টেবিলের সামনে ফারিহা তৈরি হচ্ছে। পরনে তার গাঢ় নীলের চুড়িদার, তার সাথে ম্যাচিং সাদা দোপাট্টা, সাদা ম্যাচিং প্যান্ট। ফারিহা রেডি হচ্ছে, কিন্তু মনে তার ভয়, আবার যদি সেই ছেলেটির সাথে অঘটন ঘটে তখন কি হবে। হঠাৎ ফারিহার বেরসিক মুঠোফোন বেজে উঠে জানান দেয় কেউ কল করেছে। ফোন হাতে নিয়ে দেখলো বাবার কল। ফারিহা কল রিসিভ করে। মিনিট 30 বাবার সাথে ফোন আলাপে ব্যস্ত থাকে। ফারিহা গ্রামের মেয়ে, তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। রংপুরের তার মা, ছোট ভাই, বোন সহ বাসা ভাড়ায় থাকে। বাবা থাকেন গ্রামের বাড়িতে। নিজেদের আবাদি জমিগুলো দেখাশোনা করেন। জমির ফসল বিক্রি করেই ফারিহার পড়াশোনার খরচ, ছোট ভাই বোনের খরচ, বাসা ভাড়া এসব চলে। ফারিহাদের গ্রামে অনেক জমি জমা আছে। সেই জমিতে কৃষক দিয়ে আবাদ করেন নূর হক সাহেব। কেটে গেছে বেশ কয়েকদিন। এর মাঝে তুরান আর ফারিহার দেখা হয়নি। ফারিহা এই নিয়ে স্বস্তিতে ছিল। লোকটার সাথে প্রথম যে দুবার দেখা হয়েছে ধাক্কা লেগেছে, আবার দেখা হলে আবার যদি অসাবধানতায় ধাক্কা লাগে, এর থেকে লোকটা যেন আর কোনো দিন তার সামনে না পড়ে, এটা ঢের ভালো। ফারিহা প্রতিদিন মনে মনে যত দোয়া দরু আছে সব পাঠ করে যাতে লোকটা তার সামনে না আসে। কিন্তু ফারিহা তো আর জানে না লোকটি ভার্সিটির ভিপি। ভার্সিটিতে আজ অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইশারা সবাইকে শাড়ি পরার কথা বলেছেন। শাড়ি পরার কথা শুনে মিম, নিশি আনন্দে লাফিয়ে উঠেছে। প্রকৃতিও বলছে সে শাড়ি পরে আসবে। সম্মতি দেয়নি শুধু ফারিহা, কারণ শাড়ি পরার প্রতি তার বড্ড অনীহা। কেননা সে শাড়ি পরতে পারে না।
ইশারা অনেক রিকোয়েস্ট আর জোর করার পর অবশেষে ফারিহাকে শাড়ি পরতে রাজি করিয়েছে। ইশারা বলেছে নবীন বরণের দিন আমরা সবাই একসঙ্গে শাড়ি পরব। আর ফারিহা, তুই সকালে আমার বাড়িতে আসিস, সেখান থেকে রেডি হয়ে দুজনে ভার্সিটিতে যাব। ইশারার কথায় ফারিহা না মত পোষণ করতে চেয়েছিল, কিন্তু তার আগেই ইশারা বলে, কোনো এক্সকিউজ শুনতে চাই না, দরকার হয় নবীন বরণের দিন সকালে আমি গিয়ে তোকে নিয়ে আসবো। ফারিহা আবার সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। 2 মিনিট পর ইশারার রিক্সা এসে ফারিহার সামনে থামে। উঠে পড়। ইশারার কথায় ফারিহা রিক্সায় উঠে বসে। ইশারা বলে, শাড়ি নিয়েছিস তো? হ্যাঁ। মিনিট 10 পর রিক্সা এসে থামে একটি প্রকাণ্ড বাড়ির সামনে। বাড়ি দেখে ফারিহার চোখ ছানা পড়া। এত বড় বাড়ির মেয়ে ইশারা, অথচ তার ব্যবহারে বোঝা যায় না সে এত বড় লোক। ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা চৌধুরী ম্যানশন। ইশারা রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মেটায়। ফারিহা এখনো রিক্সায় বসে বাড়ির দিকে তাকিয়ে আছে। ইশারা ফারিহার নাম ধরে 2 থেকে 3 বার ডাকে, কিন্তু ফারিহার কোনো হেলদোল না দেখে এবার গা ঝাঁকিয়ে ডাকে। ফারিহা চমকে উঠে ইশারার দিকে তাকায়। কি রে, কখন থেকে ডাকছি, শুনছিস না? কি ভাবছিস এত? এভাবে রিক্সায় বসে থাকবি নাকি বাড়ির ভিতরেও যাবি? ফারিহা আনমনে বলে, কি রিক্সা থেকে নেমে আমাকে উদ্ধার কর মা, দেরি হয়ে যাচ্ছে, এখনো রেডি হইনি। আমরা ভার্সিটিতে যাবার আগে অনুষ্ঠান শেষ হয় যেন, তাড়াতাড়ি নাম। ফারিহা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। ইশারা হাঁটা শুরু করে মূল ফটকের সামনে গিয়ে পিছু ফিরে দেখে ফারিহা ওভাবেই দাঁড়িয়ে আছে। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? তোকে এত আনমনা লাগছে কেন? শরীর খারাপ? তোকে কিছু জিজ্ঞেস করার আছে আমার। তো জিজ্ঞেস করবি, তবে এখন নয়, আগে বাড়িতে ঢুকি, জিজ্ঞেস করার সময় পরে অনেক পাবি। দুজনেই বাড়ির ভেতরে ঢুকে যায়। লিভিং রুমে এসে তিয়াশা চৌধুরীর দেখা মেলে। ইশারা তাকে দেখিয়ে দিয়ে বলে, এটা আমার আম্মু, আর আম্মু এটা হচ্ছে ফারিহা, যার কথা তোমাকে বলেছিলাম। তিয়াশা চৌধুরীকে ফারিহা সুন্দর করে সালাম দেয়। তিয়াশা চৌধুরী ফারিহাকে আগাগোড়া পর্যবেক্ষণ করছেন। ফারিহাকে তার ভীষণ মনে ধরেছে। মেয়েটি দেখতে যেমন সুন্দর, আচরণেও তেমন নম্রভদ্র। তিনি মনে মনে ঠিক করে রাখলেন, যদি কখনো সুযোগ হয় তাহলে ফারিহাকে তিনি ছেলের বউ করে তুলে আনবেন। সোফা এসো মা, আমি নাস্তা নিয়ে আসছি। ফারিহা দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না আন্টি, কিছু লাগবে না, আমি বাসা থেকে নাস্তা করে এসেছি। সেই তুমি যতই নাস্তা করে আসো, আমি তোমাকে খাবার না খাইয়ে ছাড়ছি না। এখন নাস্তা করবে, ভার্সিটি যাওয়ার সময় ভাত খেয়ে তারপর যাবে, তার আগে যেতে দিচ্ছি না। ফারিহা আর কথা বলতে পারে না। বড়দের মুখের উপর কথা বলা তার স্বভাবগত কাজ না। একটু পর তিয়াশা চৌধুরী নাস্তা দিয়ে যান। ফারিহাকে এখানে বসতে বলে ইশারা একটু নিজের রুমে গিয়েছে। তিয়াশা চৌধুরী টি টেবিলে চা নাস্তা দিয়ে কিচেনে চলে গেলেন রান্নার আয়োজন করতে। ফারিহা চায়ের কাপটা হাতে তুলে এক চুমুক দেয়, সিঁড়ির দিকে তাকিয়ে সাথে সাথে বিষম খায়। গরম চা গলার নাকে উঠে বেহাল দশা। ফারিহা কাশতে শুরু করে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তুরান সিঁড়ি বেয়ে নামছিল। হঠাৎ সামনে কাশতে থাকা মেয়েটিকে দেখে একটু অবাক হয়। আমার বাড়িতে এই মেয়ে কি করছে? আপাতত সে বিষয় আর ঘাটল না। ডাইনিং টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে গিয়ে মেয়েটির সামনে ধরে। ফারিহা কাপা কাপা হাতে গ্লাসটা কোনো রকম ধরে। ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসের পানি 1 নিমিষে শেষ করে। এরপর কাউকে দেখে বিষম খাবার আগে পাশে অবশ্যই পানির গ্লাস নিয়ে বসবেন। ফারিহার সামনে মাথা ঝুঁকে নিচু স্বরে কথাগুলো বলে চলে যায় তুরান। ফারিহা বোকার ন্যায় তাকিয়ে থাকে তুরানের চলে যাওয়ার পানে। এই লোকটার সামনে বারবার কেন পড়তে হচ্ছে? এই লোকটার সামনে আসলেই কেন অপ্রত্যাশিত সব বিষয় ঘটে? কখনো ধাক্কা লাগে তো কখনো বিষম ওঠে। আজ সে একের পর এক অবাক হয়ে যাচ্ছে। আজ যেন তার অবাক হওয়ার দিন। ফারিহার মতে আজকের দিনকে নিঃসন্দেহে অবাক দিবস নাম দেওয়া যায়। প্রথমে বাড়ি দেখে আর এখন বাড়িতে তুরানকে দেখে। ফারিহার মনে অনেক প্রশ্ন জাগে। ইশারাদের বাড়িতে তুরান কি করছে? তুরানের সাথে ইশারার কি সম্পর্ক? কি রে, কি ভাবিস এত? এসেছিস থেকে তোকে এইভাবে ভাবুক হয়ে থাকতে দেখছি। এখন রুমে চল, রেডি হই। ইশারার কথায় ফারিহার ধ্যানভঙ্গ হয়। রুমে আসার পর বিছানার এক কোনায় বসে ফারিহা জিজ্ঞেস করে, ইশারা, আমার কিছু প্রশ্নের উত্তর দে। বল।
তুই এত বড় বাড়ির মেয়ে অথচ কখনো এইসব বিষয় বলিসনি তো। তুই চৌধুরী বাড়ির মেয়ে সেটা বলিসনি কেন? তোর নামের শেষে চৌধুরী না হয়ে জান্নাত কেন? তুই এত বড় বাড়ির মেয়ে হবার শর্ত গাড়ি ব্যবহার না করে রিক্সাতে চলাফেরা করিস কেন? আর আর এই নে পানি খা, একটু দম নে আর ধীরে ধীরে প্রশ্ন কর।